আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানেই আছো। তো আজকে আবারও হাজির হলাম আমরা লেকচার 4 নিয়ে। তো ভাইয়া আমরা তো ইতোমধ্যে লেকচার 3 পর্যন্ত পড়া আমাদের শেষ। আমরা কিন্তু গত ক্লাসে সমানতার বিশাল একটা লেকচার পড়ে ফেলেছি। তার আগের দিন লেকচার 2, তার আগের দিন লেকচার 1 ইন্ট্রোডাকশন সবকিছু আমাদের আল্লাহর রহমতে আশা করি পড়া শেষ। তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা একটা তুলনামূলকভাবে ছোট টপিক কিন্তু ইম্পোর্টেন্ট টপিক কি পড়বো আমরা, হ্যাঁ? চলো দেখি আমরা আজকে কি পড়বো। ওকে। সো আজকে আমরা টাইপ 5 টা পড়বো। সেই টাইপ 5 এর মধ্যে কি কি আছে ভাইয়া? টাইপ 5 এর মধ্যে আছে হচ্ছে ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল, SN1, SN2, জৈব যৌগের বিভাজন। এই কয়েকটা টপিক রয়েছে। এই SN1 এবং 2 ভাইয়া কিন্তু বলেছিলাম যে সামনে তোমাদের দেখাবো যে ভাইয়া 1 এন্ড 2 কেন লিখতেছি, ক্রোম এবং আণবিকত্ব বিষয়টা কি দেখাবো আজকে ইনশাআল্লাহ। সমস্যার কিছু নাই। সো দেখো ভাইয়া এই টপিক থেকে রিটেনে রিটেনে এই বছরই ডিওতে কোশ্চেন আসছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে তো আসছেই। এইবার রিটেনেও আসছে, এমসিকিউ তে আসছে। দেখো ডিইউতে এমসিকিউ তে আসছে। দেখছো কতটা ইম্পর্টেন্ট? রিটেন এমসিকিউ দুইটাতেই এবার কোশ্চেন আসছে এই টপিকটা থেকে। এবং দেখো ডিইউতে কিন্তু অলমোস্ট প্রতি বছরই কোশ্চেনটা আসছে। সাস্ট বলো, জিএসটি বলো, এই দেখো সাস্টে আসছে, জিএসটি তেও দেখো, ডিএসটি তেও কিন্তু একদম রিসেন্ট এই বছরে কোশ্চেন আসছে। তার মানে বুঝতে পারতেছো ডিইউ জিএসটি সব জায়গা থেকে কিন্তু এই যে এই বছর একদম রিসেন্ট সিকিউ এমসিকিউ সব জায়গায় কোশ্চেন আসছে খুব বেশি পরিমাণে। তো অবভিয়াসলি এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এগ্রিগুচ্ছতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সাস সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন গুলো আসে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা ছোট টপিক, এটা হচ্ছে মজার জিনিস। তাহলে আমরা কিন্তু একটা জিনিস আইডিয়া পেলাম যে এই ছোট টপিক বললে কিন্তু একটা কমন আসার একটা সম্ভাবনা আছে আর কি, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা প্রথমে পড়বো বন্ধন বিভাজন। বন্ধন বিভাজনটা কি? সমযোজী বন্ধনের বিভাজন আর কি। এখন সমযোজী বন্ধনকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি আমরা, বিভাজনকে আর কি। একটা সুষম বিভাজন আর একটা বিষম বিভাজন। সমযোজী বন্ধনের বিভাজনকে ইংলিশে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড ফিশন। কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন, বিভাজনের ইংলিশ হচ্ছে ফিশন। সুষম বিভাজন হচ্ছে সমভাবে, মানে সমভাবে বিভাজন, হোমোলাইটিক ফিশন। আর বিষম বিভাজনের অর্থ হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তো এখন এই ব্যাপারগুলা কি, এই ব্যাপারগুলো আমরা একটু আস্তে আস্তে পড়ি। ধরো আমরা তো তড়িৎ ঋণাত্মকতা একটা টপিক আছে যেটা প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি। সেই জিনিসটা কি ছিল বলতো ভাইয়া? যে ই দিয়ে বোঝাই ইলেকট্রো, এন দিয়ে বোঝায় নেগেটিভিটি, ডেল্টা দিয়ে বোঝাই পার্থক্য, হ্যাঁ? তাহলে একটু লিখে দিই, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। যেমন ধরো আমার কাছে একটা সুষম বিভাজন করতে চাই, মানে দুই পাশে সমান হতে হবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো হাইড্রোজেন নিলাম, এখানেও হাইড্রোজেন নিলাম। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। লিনাস পলিং 1932 তে তড়িৎ ঋণাত্মকতার মানগুলা দিয়েছিলেন, একটু মনে করা দিলাম আর কি, হ্যাঁ? আচ্ছা, আর এখান থেকে দেখো তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে এই দুইটার মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা কত ভাইয়া? 2.1 মাইনাস 2.1 ইকুয়াল টু 0। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0। তার মানে তাদের যে ইলেকট্রন জোড়া, ধরো এই হাইড্রোজেনেরটা হচ্ছে ডট আর এই হাইড্রোজেনটা হচ্ছে ক্রস, এটা কোথায় থাকবে? একদম মাঝ বরাবর থাকবে, একদম মাঝ বরাবর থাকবে। এখন আমি যদি এই যৌগটাকে ভাঙতে চাই, এই যৌগকে যদি ভাঙতে চাই, তখন কি হবে? ওর ইলেকট্রন ওর কাছেই ব্যাক করবে, এর ইলেকট্রন এর কাছেই ব্যাক করবে, ব্যাক করে সমানভাবে ভেঙে যাবে। ভেঙে গিয়ে এই যে হিট দিলাম, হিট দিলে কি হবে? 2H ডট। এই ডটটাকে আমরা বলতেছি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, হ্যাঁ, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। তো এরকম আরেকটা উদাহরণ আমরা একটু দেখি, খুবই প্রচলিত একটা উদাহরণ। সেটা হচ্ছে জৈব পারক্সাইডের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যান্টি মার্কনিকভ বিক্রিয়া আমরা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ? সেটা হচ্ছে আর ও ও আর, এটাকে বলে জৈব পারক্সাইড। খেয়াল করো, আমরা যদি এটাকে মাঝ বরাবর ভাঙি, হুম, এ পাশে যায় এ পাশে তাই তো সমান, এটাকেই বলে সুষম বিভাজন। সুষম বিভাজন হলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় 0। তাহলে সুষম বিভাজনটার কেসটা আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য এটা হবে হচ্ছে 0। তাহলে 0 হলে এই দুটাকে যদি ভাঙি তখন আমরা কি পাবো? হিট দিলে 2R O ডট। ডট মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। তাহলে সুষম বিভাজনের ফলে কি তৈরি হয় এটা একটু এই পাশে লিখে দিই ছোট্ট করে, ফ্রি রেডিক্যাল
বা মুক্তমূলক, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। এরকম একটা ভালো ফ্রি রেডিকেলের উদাহরণ বলবো, সিএফসি তে যে ক্লোরিন পরমাণু আছে ওজোন স্তর ধ্বংস করে দেয়, ওটা কিন্তু ক্লোরিনের মুক্তমূলকের কাজ। তার মানে মুক্তমূলক গুলো কিন্তু অত্যন্ত সক্রিয়, ক্যাটায়ন অ্যানায়নের চেয়েও বেশি সক্রিয়। ঠিক আছে, এই সিম্পল একটা কথা আমরা বলে ফেললাম। এবার আসি বিষম বিভাজন। তাহলে অবশ্যই সরি ফর দ্যাট, তাহলে বুঝতেই পারতেছো সুষম বিভাজনে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয়, বিষম বিভাজনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? শূন্য হবে না। এটা হচ্ছে আসল কথা। তাহলে ডেল্টা ইএন নট ইকুয়াল টু জিরো, জিরো ছাড়া অন্য কিছু আর কি, মানে গ্রেটার দেন জিরো আর কি। হ্যাঁ, জিরোর চেয়ে বেশি হবে। তো এই টপিকে যদি আমরা আসি, তাহলে বিষম বিভাজনে কি কি তৈরি হয়, তাহলে যদি একটা এক্সাম্পলে আসি, ধরো তোমার কাছে আছে হচ্ছে HCl, তাহলে আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ক্লোরিনের হচ্ছে 3। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত ভাইয়া? 3 - 2.1 = 0.9। মানে কার দিকে ঝুঁকে থাকবে? ক্লোরিনের দিকে ঝুঁকে থাকবে ইলেকট্রনটা। হ্যাঁ, মানে ওদের দুইজনের ইলেকট্রন জোড়াটা মাঝে থাকবে না, এক পাশে হয়ে ঝুঁকে থাকবে। তো এক পাশে হয়ে ঝুঁকে থাকলে ঘটনাটা কি হবে একটু তোমাদেরকে দেখাই। আমি যদি এই যোগের মাঝ বরাবর ভেঙে ফেলি, তখন কি হবে? হাইড্রোজেনের তো নিজের ইলেকট্রনটা নাই আর, ওটা তো ওই পাশে চলে গেছে। তাহলে ওটা কি হিসেবে কাজ করবে? হাইড্রোজেনটা, হাইড্রোজেন ডেল্টা প্লাস, ডেল্টা প্লাসই আপাতত ধরে নাও, বা পুরোপুরি প্লাসই ধরে নাও। হ্যাঁ, ডেল্টা প্লাস বলাটাই উচিত, তারপরে বলতেছি ধরো প্লাস হিসেবে কাজ করবে। আর ক্লোরিনটা কি হিসেবে কাজ করবে দেখো, যেহেতু ক্লোরিনের নিজের ইলেকট্রন গেল তো নিউট্রাল, আর একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকছে, তার মানে নেগেটিভ। ক্লোরিনটা কি হিসেবে কাজ করবে? নেগেটিভ হিসেবে কাজ করবে। খেয়াল করছো? তাহলে এই যে হাইড্রোজেন প্লাসটা যে তৈরি হইলো, এটাকে আমরা কি বলতেছি জানো ভাইয়া? এইচ প্লাস কে বলতেছি আমরা ক্যাটায়ন, ক্যাটায়ন। ক্লোরিন মাইনাস কে বলতেছি আমরা অ্যানায়ন। আচ্ছা, আরেকটু যদি স্পেসিফিক্যালি লিখি, ক্যাটায়ন পজিটিভ, পজিটিভরা কাকে আকর্ষণ করে? ইলেকট্রন কেন? তাহলে এটাকে বলবো আমরা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। নেগেটিভরা কাকে আকর্ষণ করবে? পজিটিভকে, মানে নিউক্লিওফাইল। একটা মিনিট, তাহলে এটা হবে হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা, কথাটা কি বললাম আমি আরেকবার একটু ভেঙে বলি, এখান থেকে না ওইখান থেকে একটু ভেঙে বলি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি ভাই? বিষম বিভাজন হচ্ছে দুইটা জিনিসে ভাগ করে, একটা হচ্ছে ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নকে আমরা বলি হচ্ছে, যেহেতু পজিটিভ, ওকে আমরা কি বলবো? হচ্ছে ও হচ্ছে নেগেটিভকে আকর্ষণ করবে। যে নেগেটিভকে আকর্ষণ করে ওটাকে বলে সেটার ফাইল। তাহলে নেগেটিভ ফাইল মানে ইলেকট্রোফাইল। হুম, তাহলে ইলেকট্রোফাইল, যেটাকে সংক্ষেপে ইপি লেখা হয়, ইলেকট্রোফাইল। হ্যাঁ, আর অ্যানায়ন মানে নিজে নেগেটিভ ও পজিটিভকে আকর্ষণ করবে, তাহলে পজিটিভ ফাইল, পজিটিভকে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিওফাইল, তাই না? তাহলে এটাকে বলবো হচ্ছে নিউক্লিওফাইল, যেটাকে লেখা যায় এনপি, নিউক্লিওফাইল। ঠিক আছে, নিউক্লিওফাইল। তো এই তো এরকম, বা ইলেকট্রোফাইলকে বাংলায় বলা হয় ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইলকে বাংলায় বলা হয় কেন্দ্রাকর্ষী। নিউক্লিয়াসকে কেন্দ্র বলে না, কেন্দ্রাকর্ষী এরকম বলা হয়। তো মোটামুটি আমাদের সমযোজী বন্ধনের যে বিভাজনটা আমরা বললাম, তাহলে একটা ওভারঅল রিভিউ করি, যে সমযোজী বন্ধনের বিভাজনটা আমরা ডিপেন্ড করি কিসের উপর? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। হ্যাঁ, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। এটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজনটা কিভাবে হয়? যখন দুই পাশে সমান হয়, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয়। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। বিষম বিভাজনটা কখন হয়? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয় না, মানে যেটাকে একটু সুন্দর করে লিখলে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন গ্রেটার দেন জিরো হয় আর কি, তখনই কি হয়? ইলেকট্রন জড়তার একদম মাঝামাঝি থাকে না, সরে যায় একটু। একটু সরে গেলে কি হবে? যখন আমি বন্ধনটাকে ভাঙবো তখন তার মধ্যে চার্জের তৈরি হবে। হ্যাঁ, কারণ এটার ক্ষেত্রে খেয়াল করো, ওর ইলেকট্রন কিন্তু ওর আশেপাশে নাই, তাহলে ওর একটা ইলেকট্রনের ঘাটতি, তাহলে ও পজিটিভ। আর ওর মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, নিজের ইলেকট্রন তো থাকবেই, পাশে আবার হাইড্রোজেনের একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সো হয়ে যাবে নেগেটিভ, ইলেকট্রনের আধিক্য। তাহলে কি তৈরি হইলো ভাইয়া?
একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। এটা ডেল্টা দিয়ে প্রকাশ করাটাই বেটার, আংশিক চার্জিত, বাট ধরে নিই আর কি আমরা। ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন যে পজিটিভ, পজিটিভ কাকে আকর্ষণ করে? নেগেটিভকে। তাহলে ওটাকে বলবো ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল। নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, এই জন্য এটাকে বলবো হচ্ছে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল। তো এইভাবেই এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এটাকে শর্টে কিভাবে লেখা যায় সেটা ভাইয়া দেখায় ফেললাম। হ্যাঁ, চলো একটু সামনের দিকে আগেই। এখন আমরা ওই যে বিকারক গুলো পড়বো, ইলেকট্রন আকর্ষী কেন্দ্রাকর্ষী গুলো যেটা বললাম সেটা হচ্ছে বিকারক। এগুলোকে বিকারক বলে, এরা যে বিক্রিয়া করে এদেরকে বিকারক বলতেছি। তাহলে এটা কয় প্রকার ভাই আমরা বুঝতেছি? ইলেকট্রন আকর্ষী ও কেন্দ্রাকর্ষী। তাহলে এই বিকারকটা আসলে কার থেকে আসছে বলতো ভাইয়া? বিষম বিভাজন থেকে, তাই না? এটা আসতেছে হচ্ছে বিষম বিভাজন বা হেটারোলাইটিক ফিশন থেকে আসতেছে আর কি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। এখন ইলেকট্রন আকর্ষী আর কেন্দ্রাকর্ষী জিনিসটা কি, এটা তো আমরা অলরেডি পড়ছি। তারপর একটা ছোট্ট আইডিয়া দিই যে ইলেকট্রন আকর্ষী জিনিসটা হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, যাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এটা আবার দুই প্রকার। হ্যাঁ, এটা আবার দুই প্রকার, একটু পরেই দেখবো। ইলেকট্রোফাইলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইপি, ইলেকট্রোফাইল। হ্যাঁ, আর কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, এদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এদেরকে হচ্ছে এনপি দিয়ে চিহ্নিত করা হয়, বা অনেক সময় এনইউ দিয়েও চিহ্নিত করে। তো এদের কাজগুলা কি, এদের চিহ্নগুলা কি হবে, এরা কি কেমন ভাবে আচরণ করবে, সেইগুলাই আমরা আস্তে আস্তে এখন দেখব। তার আগে একটা ছোট্ট ব্যাপার বলে দিই, ইলেকট্রনকে কারা কারা আকর্ষণ করবে সেই শর্তগুলো একটু লিখি। ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রনকে কারা কারা আকর্ষণ করবে? যার ইলেকট্রনের ঘাটতি থাকবে। এক, ইলেকট্রনের ঘাটতি থাকবে। ইলেকট্রনের ঘাটতি কার মধ্যে থাকে? যার অষ্টক অপূর্ণ না, যার অষ্টক অপূর্ণ, বুঝি? ইলেকট্রন আকর্ষী কারা থাকবে? যাদের ইলেকট্রনের ঘাটতি থাকে, মানে হচ্ছে অষ্টক অপূর্ণ। অষ্টক কি? সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে সেটাকে বলি আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। যে কোনো মৌল বা যৌগ যারা যৌগ তৈরি করতে চায় তাদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন তারা রাখতে চায়, মানে নিষ্ক্রিয়তা অর্জনের জন্য। তো ওই 8-এর কম ইলেকট্রন থাকলে ওরা আরো একটু ইলেকট্রন নিয়ে 8টা পূরণ করতে চাবে। তাহলে অবশ্যই যাদের 8-এর কম থাকবে তারাই তো ইলেকট্রনটা নিতে চাবে, ইলেকট্রন আকর্ষী হবে। তাহলে অবশ্যই ইলেকট্রনের ঘাটতি থাকবে বা অষ্টক অপূর্ণ থাকবে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, ইলেকট্রনের আকর্ষী কারা হবে? যারা নিজেরা ধনাত্মক আধান বিশিষ্ট হবে। হ্যাঁ, ধনাত্মক আধান বিশিষ্ট, ধনাত্মক আধান বিশিষ্ট। একটু ধরো, এটা একটু মুছে নিই। ধনাত্মক আধান বিশিষ্ট, ঠিক আছে, পজিটিভ। তাহলে এটা হলো পজিটিভ, এটা হলো ইলেকট্রন ঘাটতি বা অষ্টক অপূর্ণ। এখন একটা ছোট্ট বিষয় বলি, এই অষ্টক অপূর্ণর সাথে একটা কথা রিলেটেড, লুইস নামক একটা জিনিস আছে। লুইস অ্যাসিড, লুইস ক্ষার, যেটা আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়েছি অ্যাসিড ক্ষার সমালোচনার ক্ষেত্রে, মানে সূত্রগুলোর ক্ষেত্রে, যে লুইস অ্যাসিড কি হয় আর লুইস ক্ষার কি হয়। লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, আর লুইস ক্ষার হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। হ্যাঁ, তাহলে ওরা কিন্তু হবে আসলে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড কি করে? আসলে ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন তখনই গ্রহণ করবে যখন ইলেকট্রনের ঘাটতি থাকবে। এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট হইতেও পারে, মানে এই দুইটা টাইপে হয় তাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের নর্মাল একটা কেস। এবার আরেকটা কেসে দেখি ওইখানে কি কি হয়। চলো ওইখানে ওদের শর্তগুলা দেখি। শর্তগুলা কেন্দ্রাকর্ষী, তাহলে কেন্দ্রাকর্ষী হতে হলে কি হতে হবে? মানে নিউক্লিয়াসকে আকর্ষণ তখনই করবো যখন আমার ইলেকট্রনের আধিক্য বেশি। তাহলে 1 নাম্বার, ইলেকট্রন আধিক্য। ইলেকট্রনের আধিক্য মানে হচ্ছে অষ্টক, অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ মানে কি ভাইয়া? অনেক সময় হয় না যে কোনো মৌলে বা যৌগের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 12টা, কিন্তু নিষ্ক্রিয় হইতে হলে তো লাগবে 8টা। তাহলে বাকি 4টা তার ত্যাগ করতে হবে। এই 4টা সে কাকে দিবে? একটা পজিটিভকে দিবে। তার মানে সে হবে কি কেন্দ্রাকর্ষী, যাতে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। কথাটা বুঝছো? আচ্ছা, সো হবে কেন্দ্রাকর্ষী, ইলেকট্রন আধিক্য, অষ্টক সম্প্রসারণ বলি আমরা ওইটাকে। আচ্ছা, আরেকটা কেস হইতে পারে যাদের মুক্ত, মানে যারা নিজেরা হচ্ছে নেগেটিভ,
যারা নিজেরা নেগেটিভ, হ্যাঁ, মানে ঋণাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট মানে নেগেটিভ। এখন একটা বিষয় আছে, এই যে এই টপিকটায় যে ইলেকট্রনের আধিক্য যে কথাটা, এটা দিয়ে আসলে দুইটা কথা বুঝাইতে পারে। নাম্বার ওয়ান, মুক্ত জোর বিদ্যমান, মানে যাদের মধ্যে মুক্ত জোর আছে তারা তো ইলেকট্রন ত্যাগ করতে পারবে, মানে মুক্ত জোর যাদের আছে তারাই তো নিউক্লিয়াসকে আকর্ষণ করে মুক্ত জোরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যাদের মুক্ত জোর বিদ্যমান তারাই আসলে ইলেকট্রনের আধিক্য বোঝায় আর কি, এটা একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, এমনও হইতে পারে আসলেও তাদের ইলেকট্রন অনেক বেশি, অষ্টক সম্প্রসারণ যেটা। তো যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? লুইস ক্ষার বলি। এই যে এটা যদি লুইস অ্যাসিড হয় এটা অবশ্যই কি হবে? লুইস ক্ষার, লুইস ক্ষার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা এখানে দুইটা বিষয় জানলাম, তাহলে আবার একটু ছোট্ট একটা রিভিউ করি। সেটা হচ্ছে বিকারক, যেটা বিষম বিভাজনের ফলে তৈরি হয়, সেটা দুই প্রকার, ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী। ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, তার মানে অবশ্যই তাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে, মানে তাদের অষ্টক অপূর্ণ। অষ্টক কি? অষ্টক হচ্ছে নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে চাই। নিষ্ক্রিয় গ্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, ওইটাকে অষ্টক বলা হয়। তো ওই অষ্টকের চেয়ে কম যদি ইলেকট্রন থাকে, সে তো আরো ইলেকট্রন নিতে চাবে, তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে নিজের দিকে, আসো। সো তখন ওইটাকে আমরা বলবো ইলেকট্রন আকর্ষী, এটা ইলেকট্রন ঘাটতি থাকলে। আর এই ইলেকট্রন ঘাটতিটাকে আসলে আমরা লুইস অ্যাসিড বলি, মানে যারা ইলেকট্রন নিতে পারে তাদেরকে লুইস অ্যাসিড বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ধনাত্মক আধান বিশিষ্ট হয় তারা, যেহেতু পজিটিভ হলেই তো নেগেটিভকে আকর্ষণ করতে পারবে, এই বিষয়টা আর কি। আচ্ছা, এরপর এই পাশে দেখো একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিয়াসকে আকর্ষণ করে বলতে কি বোঝায়? যাদের ইলেকট্রন অনেক বেশি, এজন্যই তো নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, যে ইলেকট্রনের আধিক্য, মানে অষ্টক সম্প্রসারণ, 8-এর বেশি ইলেকট্রন আছে, ছাড়তে হবে। তাহলে এটা দুইটা কেস হইতে পারে, এক, যাদের মুক্ত জোর আছে, মুক্ত জোর মানে তো একটা জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে যেটা দিয়ে দিতে পারবে সে, অথবা লুইস ক্ষার। লুইস ক্ষার হলে সেও ইলেকট্রন দান করতে পারবে, সো আলটিমেটলি ওদের বেশি ইলেকট্রন আছে এই। আর অথবা ঋণাত্মক, ঋণাত্মক হলেই তো পজিটিভকে আকর্ষণ করবে, তাই না? আচ্ছা, আরেকটা ছোট্ট টেকনিক আছে যেটা ইজিলি মনে রাখা যায়, লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার কোনটা, এই সিস্টেমটা জারণ বিজারণ দিয়ে। তো ওইটাও চলো আমরা একটু এক ফাঁকে দেখে ফেলি, আমার মনে রাখতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি বোকা মানুষ, আমার মনে রাখতে এটা সুবিধা হয়, তোমাদের যদি সুবিধা হয় তাহলে ভালো আর কি। হ্যাঁ, দেখো, জারণ বিজারণ, আমরা কি জানি ভাই? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন বা ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, তাই না? ইলেকট্রন ছাড়ে বা ত্যাগ করে কে? ধাতুরা না? ধাতুদের সর্বশেষ কক্ষপথে 1টা 2টা বা 3টে ইলেকট্রন থাকে, যেটা সহজে ছাড়তে পারে। তাহলে ধাতুরা হচ্ছে ইলেকট্রন ছাড়ে। আর অবশ্যই তাহলে ইলেকট্রন গ্রহণ করবে কারা? অধাতুরা, যেমন ক্লোরিন, তাই না? অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এবার ধাতুরা কি গঠন করে? অ্যাসিড না ক্ষার? এটার সবচেয়ে বড় উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো, সোডিয়াম তো একটা ধাতু, ধাতু কি গঠন করে? ক্ষার গঠন করে, তাহলে ধাতু হচ্ছে ক্ষার গঠন করে। আর একটা অধাতুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধর হাইড্রোজেন HCl, ও তৈরি করে অ্যাসিড, তাহলে অধাতু তৈরি করে হচ্ছে অ্যাসিড। তো একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, লিঙ্ক করি, ইলেকট্রন যারা ছাড়তে পারে তারা হচ্ছে ক্ষার বা লুইস ক্ষার। এমনি চিন্তা করো, লুইস ক্ষার। ইলেকট্রন যে ছাড়তে পারবে সেটা দুই কেসে ছাড়তে পারবে, ইলেকট্রন ছাড়তে পারবে দুই কেসে। এক, ইলেকট্রন অষ্টক, মানে অষ্টক যদি বেশি হয়, একটু বড় করে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এক, অষ্টক সম্প্রসারণ, অষ্টক বেশি, অথবা মুক্তজোর বিদ্যমান। মুক্তজোর বিদ্যমান মানে মুক্তজোর থাকলেও সে ইলেকট্রন ছাড়তে পারবে, আবার মুক্তজোর থাকলেও সে ইলেকট্রন ছাড়তে পারবে, আবার অষ্টকের বেশি ইলেকট্রন থাকলেও সে ছাড়তে পারবে। ঠিক আছে, এই দুইটা কেসে। তাহলে লুইস ক্ষার হচ্ছে এইভাবে হিসাব করি। আরেকটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে হয় অ্যাসিড। ইলেকট্রন গ্রহণ আমি দুই কেসে করতে পারি, বা জেনারেল সেন্সে একটা কেসে করতে পারি। একটা কেসে কি? যখন আমার ইলেকট্রনের অষ্টক অপূর্ণ থাকবে, অষ্টক অপূর্ণ থাকবে। এজন্য আমি এটাকে স্পেসিফিক্যালি কি বলতেছি? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। তার মানে লুইস অ্যাসিড কি করে? লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর লুইস ক্ষার হচ্ছে ইলেকট্রন
ত্যাগ করে। তাহলে এই চারটা দেখলেও কিন্তু আমরা আসলে ক্লিয়ার হয়ে যাই লুইস মতবাদটা। মানে জাস্ট একটা রিক্যাপের জন্য বুঝাই দিলাম যে কোন রেফারেন্সটা ব্যবহার করে ভাই এই জিনিসটা বলেছি। হ্যাঁ, তো আশা করি এটাতে আর কারো কোনো সন্দেহ বা সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। ওকে, সো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এবার আমরা ধনাত্মক ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল এই জিনিসপত্রগুলো পড়বো এবং এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তো প্রথম কথা, ধনাত্মক ইলেকট্রোফাইল। এখন ধনাত্মক ইলেকট্রোফাইল মানে পজিটিভ যারা, সোজা কথা পরিষ্কার। তাহলে পজিটিভ কারা কারা কয়েকটা এক্সাম্পল দিই। ধরো CH3+ হতে পারে কিভাবে, ধরো এখানে একটা CH3Cl ছিল। হ্যাঁ, ধরো এখানে একটা CH3Cl ছিল, Cl তো মাইনাস, তাহলে এইটুকটা প্লাস। হ্যাঁ, এটা এইভাবে লিখলাম, CH3+ হতে পারে। তারপর অ্যামোনিয়াম প্লাস হতে পারে, হ্যাঁ এটা। তারপর আর কে কে হইতে পারে, ধরো PH4+ হতে পারে, ঠিক আছে। তারপর আরো মানে অনেক ধরনের পজিটিভ আয়ন, মানে যারাই পজিটিভ আয়ন তারাই হচ্ছে এই গ্রুপের মধ্যে অন্তর্গত, ধনাত্মক ইলেকট্রোফাইল গ্রুপের মধ্যে অন্তর্গত, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্রশম ইলেকট্রোফাইলের কথা চিন্তা করি, প্রশম শব্দটা যখনই দেখবা সেটার অর্থ হচ্ছে চার্জ নাই বাট ইলেকট্রোফাইলের মতো কাজ করে। ভাই একটু আগে কি বলছিলাম, ইলেকট্রনকে আকর্ষণ করবে কে, যার ইলেকট্রনে ঘাটতি আছে, তার মানে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, ঠিক আছে। তাহলে ইলেকট্রনে ঘাটতি আছে, দেখি ইলেকট্রনের ঘাটতি বা অষ্টক অপূর্ণ, অষ্টক অপূর্ণ। সো প্রশম ইলেকট্রোফাইলের মধ্যে কে কে আছে, ধরো একটা খুব ভালো উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। কিভাবে বুঝলাম, বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, ক্লোরিনে 2টা ইলেকট্রনের সাথে বন্ধন করছে, টোটাল ইলেকট্রন 4টা, তাহলে 8টা তো হয়নি, ইলেকট্রনে ঘাটতি আছে। তারপর বেরিলিয়াম ফ্লোরাইড, সেম কাহিনী। তারপর বোরন ট্রাইফ্লোরাইড, বোরনের লাস্টে 3টা, ফ্লোরিনের 3টা, টোটাল 6টা ইলেকট্রনের বন্ধন, 8-এর কম, তাহলে বোরন ট্রাইক্লোরাইড, সেম জিনিস। তারপর আরো কি বলতে পারি আমরা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম শেষে 3টা আছে, ক্লোরিনের সাথে 3টা বন্ড করে ফেলছে, সো 6টা ইলেকট্রন। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পরীক্ষায় খুবই আসে, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এরকম অনেক ধরনের লুইস অ্যাসিড আছে যারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো ধনাত্মক ইলেকট্রোফাইল হচ্ছে যারা পজিটিভ, আর প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে যারা লুইস অ্যাসিড মানে ইলেকট্রনের ঘাটতি বা অষ্টক অপূর্ণ রয়েছে, ঠিক আছে। সিম্পল কথা আমাদের। দিন যদি আমরা সামনের দিকে আগাই, প্রথম প্রশ্ন দেখো, সবগুলো কিন্তু রিসেন্ট প্রশ্ন। নিচের কোনটি ইলেকট্রোফাইল, মাত্র আমরা পড়ছি ইলেকট্রোফাইল হইতে হলে কি হইতে হবে, অষ্টক অপূর্ণ। তাহলে অষ্টক অপূর্ণ হইতে হলে এই যে এই একজনই যথেষ্ট, শেষ। বাকিটা কেন না জানো, এই দেখো মুক্তজোর আছে, মুক্তজোর আছে, মুক্তজোর আছে, মুক্তজোর থাকলেই তো নিউক্লিওফাইল হয়ে যায়, তাই না। এটা দেখবো আমরা সামনে। এটা নিচের কোনটি ইলেকট্রোফাইল, দেখো মাত্র পড়ছি লুইস অ্যাসিড মানে অষ্টক অপূর্ণ, BF3, দেখছো আমাদের এক্সাম্পল। তারপর দেখো এখানেও কি ফসফরাসের মুক্তজোর, পানির মুক্তজোর, নাইট্রোজেনের মুক্তজোর। তারপর দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল, দেখো ডিউতে যে কোশ্চেন আসছে হুবহু সেম কোশ্চেন জাহাঙ্গীরনগর আসছে কয়েক বছর পরে। সো কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু কাজে দেয় আসলে। হ্যাঁ, ফসফরাসের মুক্তজোর আছে, অক্সিজেনের আছে, নাইট্রোজেনের আছে, বাকিটা 3টা। এখন একটা প্রশ্ন করতে হবে, ভাই ওদের যে মুক্তজোর আছে আপনি কেন বুঝলেন? একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, কয়টা হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, 3টার সাথে বন্ধন করছে। হ্যাঁ, 3টার সাথে। আরো কয়টা থাকে, এক জোড়া ইলেকট্রন খালি থাকে, এটাকে মুক্ত জোর বলে, যারা বন্ধন করেনি, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল ঘটনা। এখন অক্সিজেনের 2টা কেমনে বুঝলাম, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন 6টা, 6 জন, 2 জনের সাথে বন্ধন করছে 2টা হাইড্রোজেন, তাহলে 4টা বাকি থাকে, তাহলে 2টা জোড়া, হ্যাঁ 2টা মুক্ত জোর থাকে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে এগুলো ডিটারমাইন করতে পারি। ওকে, এবার হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল বা প্রশম নিউক্লিওফাইল। হ্যাঁ, তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইল মানে ঋণাত্মক চার্জ। তো এটা তো এরকম হইতে পারে, ধরো CH3-, এই ক্ষেত্রে দুইটাই হইতে পারে, যেমন CH3H যদি হয়, H তো প্লাস, তাহলে বাকিটা মাইনাস। হ্যাঁ, ওইভাবে এটা একটা হইতে পারে। তারপর OH- হইতে পারে, হ্যালোজেন মাইনাস হইতে পারে, তারপর এক্সেট্রা আর কি, যেগুলো নেগেটিভ হয় সেগুলাই আর কি এখানে কাজে দিবে আর কি। হ্যাঁ, যারা নেগেটিভ তারা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল, এটা দেখলেই চেনা যায়। এখন প্রশম নিউক্লিওফাইল কারা, এটা একটু আগে বললাম, যাদের আমরা বলি লুইস ক্ষার। লুইস ক্ষার কোন কোন কেসে হয়, মুক্ত জোর বিদ্যমান, ইলেকট্রন আধিক্য, অষ্টক সম্প্রসারণ।
এই কয়েকটা গেছে। তাহলে এরকম কে কে হইতে পারে, অনেকে হইতে পারে, অনেকে। আচ্ছা, আরেকটা মানে উদাহরণ দিই আমি পজিটিভের, হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন যেটা, হ্যাঁ, H3O+, হ্যাঁ, দেখো হাইড্রোনিয়াম আয়ন কিন্তু ইলেকট্রোফাইল, বাট পানি কিন্তু আবার নিউক্লিওফাইল। কিভাবে? ওই যে দুইটা মুক্তজোর আছে ভাইয়া বলছিলাম। এবার অ্যামোনিয়া, PCl3, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 3টার সাথে বন্ধন করছে, আর এক জোড়া খালি, একটা মুক্তজোর। PCl5, ফসফরাসের 5টা ক্লোরিন, টোটাল 10টা ইলেকট্রন, 8-এর বেশি, হ্যাঁ। তারপর SF6, সালফারের 6টা, ফ্লোরিনের 6টা, 12টা ইলেকট্রন, 8-এর বেশি। IF7, আয়োডিনের 7টা, ফ্লোরিনের 7টা, টোটাল 14টা ইলেকট্রন, 8-এর বেশি। এভাবে মানে অনেক ধরনের যৌগ গঠন করা পসিবল, হ্যাঁ। তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই, এবং আমরা সব ধরনের যৌগ আসলে এরকম করে সরি বের করতে পারবো, এবং সহজভাবে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। বা এখান থেকে এক্সাম্পল দেখতে পারো, অ্যালকোহল হতে পারে, মানে অক্সিজেনওয়ালা যৌগ দেখতে পারো, বা ধরো একটা এক্সট্রা এক্সাম্পল লিখে দিই, অ্যালকোহল, হ্যাঁ, ROH, মুক্তজোর আছে, ঠিক আছে, এরকম আর কি। সো এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে ইলেকট্রোফাইলকে নিউক্লিওফাইলকে আমরা চাইলে আসলে আইডেন্টিফাই করতে পারবো, হ্যাঁ। তো চলো আমরা আলাদা করি। নিচের যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল কখন হবে? যখন ওই যে লুইস ক্ষার হবে, তাই না? লুইস ক্ষার, চিন্তা করো নিউক্লিওফাইল মানে কি, যে নিজে নেগেটিভ, তাহলে পজিটিভ গুলো তো আগেই বাদ। এটা তো ওই যে অষ্টক অপূর্ণ, হ্যাঁ, এটা কিন্তু মুক্তজোর আছে, তাহলে এটা অ্যান্সার। দেখছো, ঢাকা ইউনিভার্সিটি আসছিল 14-15-তে। নিচের কোনটি কেন্দ্রাকর্ষী? পজিটিভ তার কেন্দ্রকে আকর্ষণ করবে না, পজিটিভ কেন্দ্রকে আকর্ষণ করবে না, ওর অষ্টক অপূর্ণ, ও কেন্দ্রকে আকর্ষণ করবে না, তাহলে মুক্তজোর যার আছে সে আকর্ষণ করবে, ঠিক আছে। নিচের কোনটি নিউক্লিওফাইল? দেখো এই যে মজার ব্যাপার, দেখো ডিউর কোশ্চেন আর এই কোশ্চেন অলমোস্ট সেম। ডিউর অনেক বছর পর আসছে, কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু কাজে দেয়। পজিটিভ গুলো তো করবেই না, ও তো ইলেকট্রোফাইল, তাহলে নিউক্লিওফাইল কে থাকলো, যার মুক্তজোর থাকবে, মুক্তজোর থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। এই তো হয়ে গেল আমাদের সলভ, ইজি না? মানে একটু একটু পড়লে, প্র্যাকটিস করলে আসলে আমরা পারবো। ওকে, তো আমরা যদি আগাই, আচ্ছা, এখন হচ্ছে আমরা কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, এগুলার সক্রিয়তা, স্থিতিশীলতা, এই বিষয়াদি নিয়ে একটু আলোচনা করব। এখন কার্বোক্যাটায়ন জিনিসটা কি? কার্বোক্যাটায়ন জিনিসটাকে বৃহৎ অর্থে যদি বলি, ধরো কার্বনের সাথে একটা হ্যালোজেন শ্রেণীর কিছু একটা আছে, তাহলে হ্যালোজেন তো মাইনাস, তাহলে ওই কার্বনটা কি হিসেবে কাজ করবে? প্লাস। এই সব কার্বন নিয়ে আমরা এখন কাজ করবো। এখন কয়েকটা কার্বন একটু আঁকি আমি, হ্যাঁ, দেখো প্লাস দিয়ে দিই আগে থেকেই। আচ্ছা, এখন তোমাদেরকে কয়েকটা জিনিস বোঝাবো ঠান্ডা মাথায়, কোনটা কিভাবে আমরা কাউন্ট করি বা কোনটাকে কিভাবে আমরা বিবেচনা করি। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমরা তো ডিগ্রি সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি। লেকচার 2-তে আমার যতটুকু মনে পড়ে, লেকচার 2-তে কিন্তু ডিগ্রি সম্পর্কে পড়ে ফেলেছি। তারপরে বলি, কার্বনের একটা হাতে তো মূলকের জন্য রেখে দিই আমরা, তাহলে ওই হাতটা বাদ। এছাড়া 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকলে ওটাকে আমরা বলি নো ডিগ্রি, ওটা কোনো ডিগ্রি না। যে কয়টা হাইড্রোজেন কম থাকবে এটা অত ডিগ্রি। এখানে দেখো একটা হাইড্রোজেন কম, মানে প্রতিস্থাপন হয়ে গেছে একটা হাইড্রোজেন, এটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এটাকে বলতেছি 2 ডিগ্রি, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, এখানে 3টাই প্রতিস্থাপন হয়েছে, এটাকে বলবো আমরা 3 ডিগ্রি। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর এটা জাস্ট কার্বোক্যাটায়ন, কোনো ডিগ্রি বিগ্রি না। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি, ব্যাপারটা কি, চিন্তা করো, আমার কেন্দ্র, হ্যাঁ, আমার কেন্দ্রে আমি হলাম পজিটিভ, তাহলে আমার চারপাশে যদি ইলেকট্রনের মেঘ আমার কাছে আসে, তাহলে আমার পজিটিভিটি আস্তে আস্তে কমতে থাকবে, মানে আমি নিউট্রাল হব, মানে স্থিতিশীল হব, এটুক তো বুঝি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যালকাইল গ্রুপ, কাইন্ড অফ একটা অ্যালকাইল গ্রুপ, এটা মাথায় রেখো। দেখো এরপর এই গ্রুপে কি হইতেছে, কয়টা হাইড্রোজেন, এই হাইড্রোজেন তার ইলেকট্রনের মেঘ কার্বনের দিকে ঠেলে দেয়। কেন? কার্বনের হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের, কারণ কার্বনের ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের 2.1।
এই জন্য হাইড্রোজেন ইলেকট্রন বেগটা কার্বনের দিকে থাকে, এটাও কার্বনের দিকে, এটাও কার্বনের দিকে। তাহলে এই কার্বনের দিকে কয়টা ইলেকট্রনের মেঘ থাকতেছে? 3টা ইলেকট্রনের মেঘ থাকতেছে, 3টা। তার মানে একটা অ্যালকাইল গ্রুপে মিনিমাম কয়টা ইলেকট্রনের মেঘ থাকে? 3টা, মিনিমাম। মিনিমাম, জাস্ট সে ফর এক্সাম্পল মিনিমাম। এখানে খেয়াল করো, ধরো এটাও ওই যে মিথাইল, তাহলে এখানেও 3টা ইলেকট্রনের মেঘ সে পাস করে দিচ্ছে। এটা একটা 4টা, এটা একটা 5টা, তাহলে এখানে 5টা ইলেকট্রনের মেঘ আছে। প্রতিটা আর 3টা করে ইলেকট্রন বলতেছি, তাহলে 3 3 6 আর 1 7। এই কার্বন হচ্ছে 7টা ইলেকট্রনের মেঘ পাচ্ছে। এই কার্বন তাহলে কয়টা পায়? 3 3 6 3 9টা, 3 3 6 3 9টা ইলেকট্রনের মেঘ পায়, 9টা ইলেকট্রনের মেঘ পায়। খেয়াল করো, এই যে অ্যালকাইল গ্রুপ 3টা, মিনিমাম 3টা ইলেকট্রনের মেঘ পায়, এরকম প্রতিটা আর কে আমরা ধরে নিলাম অ্যালকাইল গ্রুপ, তাহলে ওরা তো অ্যালকাইল গ্রুপই, মিথাইল গ্রুপ ধরে নিলাম, তাহলে প্রত্যেকে হচ্ছে 3টা করে ইলেকট্রনের মেঘ পায়। তাহলে একটু খেয়াল করে দেখো, ও পাচ্ছে 3টা, 1 ডিগ্রি পাচ্ছে 5টা, 2 ডিগ্রি 7টা, 3 ডিগ্রি 9টা। একটু খেয়াল করে দেখো তো, কোথায় পজিটিভিটি সবচেয়ে কম? কেন্দ্রীয় পরমাণুর এইখানে খেয়াল করো, ও তো পজিটিভ, মেইন চার্জ ওর পজিটিভ, কিন্তু 9টা ইলেকট্রন ও সবচেয়ে বেশি নিউট্রাল হয়ে থাকবে না? তাহলে ও সবচেয়ে বেশি স্থিতিশীল থাকবে। খেয়াল করো, তাহলে স্থিতিশীলতার দিক থেকে সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন CH3+। এইভাবে। তাহলে সক্রিয়তা কি হবে? উল্টা, সক্রিয়তা হবে CH3+, CH2+, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা ওই যে মার্কনিকভ, অ্যান্টিমার্কনিকভ বা হচ্ছে আরো যেসব জিনিসগুলো আমরা পড়ি, সেসব ক্ষেত্রে আমাদের দরকার হয় কোনটার পার্সেন্টেজ বেশি, এরকম টাইপের কোশ্চেন আসে। পার্সেন্টেজ মানে উৎপাদ কোনটা বেশি হবে। কোন উৎপাদ বেশি হয় জানো? যেটা স্থিতিশীলতা বেশি। তাহলে আমরা স্থিতিশীলতাটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়লে ভালো হয় আমার মতে। তাহলে এই যে এইভাবে আমরা দেখলাম, ঠিক আছে? তাহলে এটা তোমরা ঠান্ডা মাথায় একবার আরেকবার বুঝাই। আমি এখানে কার্বোক্যাটায়ন নিয়ে কাজ করতেছি। কার্বোক্যাটায়ন মানে যেখানে কার্বন আর একটা মূলক নেগেটিভ ছিল এবং ও নিজে পজিটিভ। তাহলে আমি নিজে পজিটিভ, আমার মধ্যে যত ইলেকট্রনে মেঘ আসবে আমি তত নিউট্রাল হইতে থাকবো। পজিটিভ বেশি, ইলেকট্রনে মেঘ আসতেছে, তাহলে নিউট্রাল হতে থাকবো। নিউট্রাল মানে কি? স্থিতিশীল। তাহলে এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি ইলেকট্রনে মেঘ যেখানে আসছে, ওর পজিটিভিটি সবচেয়ে কম সেখানে, তার মানে ও নিউট্রাল। তাহলে 3 ডিগ্রি বেশি নিউট্রাল, দেন 2, দেন 1, দেন নর্মালটা। আর উল্টাটা করলে আমরা সক্রিয়তা পাই। হ্যাঁ, নর্মাল কথা। তাহলে দেখো, এটা কিন্তু কোয়েশ্চেন আসছে ডিও 22 এবারই কোয়েশ্চেনটা আসছে। কি বলছে? নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল? কোন কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্থিতিশীল? আমরা মাত্র কি পড়ছি, ও যেহেতু কার্বোক্যাটায়ন, ওর মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে ও তত স্থিতিশীল হবে, মানে 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কোনটা? দেখো, এটা 0, কোনো ডিগ্রি না। এটা 2টা আর আছে, তাহলে 2 ডিগ্রি। এটা একটা আর আছে, তাহলে 1 ডিগ্রি। এটা দেখো 3 ডিগ্রি। খেয়াল করো, 3টা 3 ডিগ্রি, এটা 2, না এটা 1 ডিগ্রি। 2টা হাইড্রোজেন যেহেতু আছে, অন্য চিন্তা করো, এটা 2 ডিগ্রি, এটা 9 ডিগ্রি। তাহলে হবে সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি। মাত্র বললাম 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। শেষ হয়ে গেল কার্বোক্যাটায়নের দিক থেকে। আচ্ছা, এবার নিম্নের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন? সেম আমরা যেটা পড়ছি 3 ডিগ্রি। সো মজার ব্যাপার, খেয়াল করো, সেম কোশ্চেন কিন্তু ডিউটি দিছে, কিন্তু আগে কতবার? 12 13তে আসছে, 15 16তে আসছে। তার মানে কি? কোশ্চেন কিন্তু তৃতীয়বারের মতো এটা আসছে, মানে কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? এরকম অ্যানালাইসিস করলে আর ভালো বুঝতে পারবা। তারপর দেখো, সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? 3 ডিগ্রি স্থিতিশীল বলছে, তাহলে 3 ডিগ্রি কোনটা? চলো আমরা বের করি। দেখো, এখানে কার্বনের 2টা হাইড্রোজেন আছে, তার মানে এটা 1 ডিগ্রি। এখানে কার্বনে একটা হাইড্রোজেন আছে, সো 2 ডিগ্রি। এখানে কার্বনে একটা হাইড্রোজেন আছে, সো এটা 2 ডিগ্রি। এখানে কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা 3 ডিগ্রি। তাহলে ডি হবে অ্যান্সার। ঠিক আছে? তারপর সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? স্থায়ী 3 ডিগ্রি। সেম, দেখো সেম কোশ্চেন, 3 ডিগ্রি এগ্রিক উচ্চতে আসছে। মানে ডিউর কোশ্চেন গুলো যদি ভালো মতো সলভ করে যাও, বাকিগুলোতে কিন্তু আসে। হ্যাঁ, দেখো আসছে। ওকে, এবার আমরা বলবো কার্বন আয়ন। হ্যাঁ, কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন, এটাকে আরেক ভাবে বলা হয় কার্বনায়ন। তো এটা কখন হয়? ধরো কার্বনের সাথে ধরো হাইড্রোজেন টাইপের কিছু আছে, ও তো প্লাস, তাহলে ও তখন মাইনাস হিসেবে কাজ করবে আর কি, এরকম। বুঝছো? তাহলে চলো সেম ভাবে একটু লিখি। এটা
স্থিতিশীলতা সক্রিয়তা। ওকে, খেয়াল করো সেম, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এটা কিন্তু মজার। কেমন মজার খেয়াল করো, সেম কাহিনী। এখানে হয় কি, 3 জন ইলেকট্রন পাচ্ছে, এখানে 3 4 5 জন ইলেকট্রন পাচ্ছে। কি বলছিলাম, এটা মিথাইল ধরে নিয়ে আর কি। হ্যাঁ, এখানে 3 6 7 জন ইলেকট্রন পাচ্ছে, আর এখানে 3 3 3 9 জন ইলেকট্রন পাচ্ছে। তাহলে দেখো, ওর কেন্দ্রীয় পরমাণুর চার্জ কি নেগেটিভ, আমি নেগেটিভ, আমার মধ্যে আরো নেগেটিভিটি ঢুকতেছে, তার মানে আমার নেগেটিভিটি বাড়তেছে না, মানে সক্রিয় হচ্ছে অনেক বেশি। তাহলে এখানে 3 ডিগ্রি কিন্তু সবচেয়ে বেশি সক্রিয়। হ্যাঁ, এখানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন নো ডিগ্রি। তাহলে স্থিতিশীলতা কোনটা, নো ডিগ্রিটা বেশি স্থিতিশীল, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না ঠিক মতো, আরেকটা দিই, নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। মানে মেইন কথা, কার্বোক্যাটায়ন বললে কার্বন আয়নটা উল্টাই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের কার্বন আয়নের কাহিনী। আচ্ছা, তাহলে এটার স্থিতিশীলতা হচ্ছে নো ডিগ্রি। দেখো কোশ্চেন বলছে, কার্বন আয়ন সমূহের মধ্যে কোনটি সর্বাধিক স্থায়ী? কার্বন আয়নে কোনটা সবচেয়ে বেশি স্থায়ী, যেটা কোনো ডিগ্রি নেই? মানে এটা 3টি হাইড্রোজেন যার আছে। কার্বন আয়নের সঠিক সক্রিয়তার ক্রম কি, সবচেয়ে বেশি সক্রিয় কি 3 ডিগ্রি না? দেখো চলো 3 ডিগ্রিটা আগে দেখি, 3 হয় নাই, 3-এর পর 1 দিছে, দেখো এটা 3 ডিগ্রি ঠিক আছে, বাট এটা কিন্তু 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন আছে, এটা হবে না। তাহলে এটা দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 9 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কার্বন আয়নের সঠিক সক্রিয়তা ক্রম, কারণ কার্বন আয়নের সক্রিয়তা তখন হবে কি, যত বেশি ইলেকট্রন তত বেশি সক্রিয়, এই সিম্পল। আচ্ছা, এবার আমরা পড়বো ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালটা বা মুক্ত মূলক আর কি, যেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। ঠিক আছে, তাহলে এটাও আবার একটু আঁকি। এটা কখন হয়, ধরো কার্বন কার্বনের সাথেই আছে, তাহলে এটাকে যদি ভেঙে দিই তখন কি হবে, এটা মুক্তমূলক, এটাও মুক্তমূলক, এরকম তৈরি হবে। ঠিক আছে, ওকে। সো কার্বনের ফ্রি রেডিক্যাল একটু আঁকি। সক্রিয়তা, স্থিতিশীলতা। আচ্ছা, এইখানে সক্রিয়তা স্থিতিশীলতা আবার ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে না এখানে, কারণ ওর তো চার্জ নাই। এই কার্বনের কি কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই, তো ও তো একটা ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক হিসেবে কাজ করতেছে, ওর তো কোনো চার্জ নেই। তাহলে ওর ক্ষেত্রে কোনটা বিক্রিয়ার ইফেক্ট হিসেবে কাজ করবে? এই ক্ষেত্রে বিক্রিয়ার ইফেক্ট হিসেবে কাজ করবে আর এর ভূমিকা। আর কি হাইড্রোজেনের চেয়ে ভারী না? তো একটা যৌগে হাইড্রোজেন যত বেশি থাকবে, এটা তত বেশি বিক্রিয়া করতে পারবে, তত বেশি, হ্যাঁ, বিক্রিয়া করতে পারবে তত বেশি। আর আর যত বেশি থাকবে, সেটা বিক্রিয়া তত কম করতে পারবে। কারণ কি, আর কি একটা ভারী যৌগ না? আর কে প্রতিস্থাপন করা বা সরানো অনেক কঠিন না? কঠিন, কিন্তু হাইড্রোজেনকে সরানো তো ইজি। তাহলে হাইড্রোজেন যত বেশি থাকবে, বিক্রিয়া তত বেশি, মানে সক্রিয়তা তত বেশি। আর আর যত বেশি থাকবে, বিক্রিয়া তত কম হবে। এটাকে বলা হয় স্টেরিক বাধা বা স্থানিক বাধা। মানে ওই যে আর যেহেতু ভারী, সে বাধা দেয়, বিক্রিয়া করতে চায় না। স্থানিক বাধা সবচেয়ে বেশি হবে, মানে স্থিতিশীলতা বেশি হবে, স্থিতিশীলতা বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি আর যেখানে স্থিতিশীলতা সবচেয়ে বেশি, কোনো চার্জ নাই সেই ক্ষেত্রে। তাহলে আমরা তো বলছি এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। দেখো 3 ডিগ্রিতে 3টাই আর, তাহলে এখানে স্থিতিশীলতা সবচেয়ে বেশি, যেহেতু বাধা দিবে সবচেয়ে বেশি। তাহলে স্থিতিশীলতা বেশি কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন নো ডিগ্রি। আর উল্টাটা করলে আমরা কি পাবো, সক্রিয়তা। তাহলে নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। খেয়াল করলে মনে পড়বে, ফ্রি রেডিক্যাল মুক্তমূলকের সিরিয়ালটা কার সাথে মিলে জানো? কার্বোক্যাটায়নের সাথে মিলে। কার্বোক্যাটায়ন এর সাথে সিরিয়াল মিলে।
কার্বোক্যাটায়নের সাথে কিন্তু সিরিয়াল মিলে, বাট ওই তো মেইন কথা, যখন কোন একটা যৌগে ফ্রি রেডিক্যাল থাকবে আর কার্বোক্যাটায়ন কার্বন আয়ন থাকবে, তখন পাওয়ার কার বেশি? ফ্রি রেডিক্যালের। অলওয়েজ ফ্রি রেডিক্যালের পাওয়ার বেশি। এই, তাহলে এটা আমাদের হয়ে গেল। ফ্রি রেডিক্যালটা হিসাব করবো, যেহেতু ওর চার্জ নাই, তাহলে ওর ইলেকট্রন বেগ দিয়ে হিসাব করে লাভ নেই, ওকে হিসাব করতে হবে স্থানিক বাধা। হাইড্রোজেন মানে হালকা, জলদি বিক্রিয়া করে ফেলবে, তাহলে সক্রিয়তা বেশি, যত বেশি হাইড্রোজেন তত বেশি সক্রিয়তা। আর 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 মানে কি, ওখানে কার্বন হাইড্রোজেন অনেক কিছু আছে, মানে হাইড্রোকার্বন। তো ওইটা যত বেশি বন্ধন তত শক্তিশালী, তো এটাকে ভাঙা ডিফিকাল্ট। তো তখন কি বেশি হবে? স্থিতিশীলতা বেশি হবে বা স্টেরিক বাধাটা বেশি হবে। এই হলো আমাদের মোটামুটি কার্বোক্যাটায়ন, কার্বো আয়ন ও ফ্রি রেডিক্যাল ঘটনা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, ক্রোম আর আয়নের গুরুত্ব। আচ্ছা, এটা আমরা হচ্ছে 1 মিনিট পর পড়বো। 1 মিনিট হচ্ছে আমরা একটু চিন্তা করি, আমরা এখন কি কি বললাম, এই পেজটা রেখে দিই, এটা একটু চিন্তা করেন, দেন আমরা 1 মিনিট পর আবার শুরু করবো ইনশাল্লাহ।
ওকে, তো আমরা মোটামুটি এগুলা দেখলাম। এবার চলো একটু সামনে আগে ক্রম ও আণবিকত্ব এই বিষয়টা নিয়ে একটু আইডিয়া নিলে ভালো হয়, তাহলে আমরা সামনে আরো ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, তো ধরো কিছু বিষয় আগে একটু বোঝাই। ধরো তুমি হচ্ছে হাঁটতে গেছো, হ্যাঁ, একটা পার্কে হাঁটতে গেছো, তুমি আছো, তোমার দাদা আছে, সাথে তোমার সমবয়সী আরো 2 জন আছে। এখানে ও, ও আর ও, এই 3 জন মানে তুমি আর তোমার 2 বান্ধবী, মানে 3 জনের প্রত্যেকের বয়স হচ্ছে 20 ইয়ার্স, আর দাদার বয়স হচ্ছে ধরো 90 ইয়ার্স। এখন তোমার পার্কে হাঁটতে বের হইছো। এখন পার্কে যখন হাঁটতে বের হবা, একটু চিন্তা করে বলো তো ভাইয়া, তোমরা যে স্পিডে হাঁটতে চাবা, তোমাদের বৃদ্ধ দাদা কিন্তু সেই স্পিডে হাঁটতে পারবে না। এখন তোমরা কি দাদাকে ছেড়েই হাঁটা শুরু করে দিবা? না, এটা আমাদের আদব কায়দার মধ্যে পড়ে না। তাহলে আমরা যখন একসাথে হাঁটতে বের হয়েছি, সো আমরা একসাথেই হাঁটবো। তাহলে একসাথে হাঁটতে হলে কি করতে হবে? আমাদের যে স্লো আমাদের মধ্যে, তার সাথে স্পিড ম্যাচ করে হাঁটতে হবে। তার মানে এই 4 জন হাঁটতে বের হইছো না, যে কয়জন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সহজ অর্থে বলতেছি, এটার অনেক ব্যাখ্যা আছে, সহজ অর্থ বলি, যে কয়জন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় সেই বিক্রিয়া আণবিকত্ব। আণবিকত্ব, আণবিকত্ব। তাহলে এই বিক্রিয়া আণবিকত্ব কত? 4। এই বিক্রিয়া আণবিকত্ব 4। কিন্তু এই 4 জন, ওই 3 জনের স্পিড ফাস্ট, বাট উনি তো স্লো, ওই ওনার একজনের জন্য এই 4 জনের স্পিড অ্যাডজাস্ট করতে হইতেছে। তাহলে এই বিক্রিয়ার ক্রম এই একজনের উপর ডিপেন্ড করে। তাহলে একটা বিক্রিয়ার স্পিড যার জন্য ডিপেন্ড করে বা যার উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য 1। হুম, এখন কয়েকটা একটু এক্সটেন্ডেড কোয়েশ্চেন করি। ধরো তুমি এবং তোমার আরো 2 বান্ধবী, 3 জনই হাঁটা শুরু করলো, 3 জনের সেম বয়স, সেম স্পিড, সবকিছু সেম। তাহলে বুঝতেই পারতেছো আণবিকত্ব 3। আণবিকত্ব কত? 3। কিন্তু 3 জনের তো স্পিড সেম, কেউ কি কারো স্পিডের উপর ডিপেন্ড করতেছো না, কারোর জন্য স্লো হইতেছে না। তার মানে এখানে কারো ডিপেন্ডেন্সি নাই। তাহলে ক্রম হচ্ছে 0। এটাকে বলবো শূন্য ক্রম। শূন্য ক্রম, ক্রম হচ্ছে 0। আচ্ছা, এটা গেল। এবার আরেকটা কাহিনী করি, একটু উল্টাটা করি। এবার দাদারা, সব দাদারা হাঁটতে বেরিয়েছে, হ্যাঁ, সব দাদারা হাঁটতে বেরিয়েছে, 3 জন দাদা, 3 জন দাদাই যেহেতু হাঁটতে বেরিয়েছে, তো এটারও আণবিকত্ব 3। কিন্তু খেয়াল করো, 3 জনই তো স্লো, বাট এই 3 জনের মধ্যে তো আর কেউ স্লো না, সবার তো সেম স্লোনেস। নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি স্লো যার উপর বিক্রিয়াটা ডিপেন্ড করে। এখানে তো 3 জনই কার উপর ডিপেন্ড করতেছে না, কারণ 3 জনই স্লো, মানে স্পিড সেম, সোজা কথা, পরিষ্কার। সো এটার ক্ষেত্রেও ক্রম হবে 0। এটার ক্ষেত্রেও ক্রম হবে 0। তার মানে ক্রম কি আর আণবিকত্ব কি? তো আণবিকত্ব হচ্ছে একটা সরল বিক্রিয়া বা এক স্টেপে হয় এরকম একটা বিক্রিয়ার, এত কথা মনে রাখার দরকার নেই, সহজ জিনিস। একটা বিক্রিয়া যে কয়জন বা যে কয়টা মানে বিক্রিয়ক অংশগ্রহণ করে, সেটাই হচ্ছে আণবিকত্ব। আণবিকত্ব হচ্ছে বিক্রিয়ক সংখ্যা, বিক্রিয়ক সংখ্যা। আর ক্রম হচ্ছে একটা বিক্রিয়া যার উপর ডিপেন্ড করে, মেইনলি যার স্পিড হচ্ছে স্লো প্রসেস, সবার মধ্যে যারা স্লো তাদেরকে বলা হয়, মানে যাদের উপর ডিপেন্ড করে বিক্রিয়াটা, তাদেরকে বলা হয় ক্রম। যেমন তুমি যদি হাইওয়েতে বাইক চালাও, তুমি কিন্তু কত সুন্দর হাইওয়ে, সেটা অনুযায়ী কিন্তু বাইকের স্পিড কন্ট্রোল করবে না। তুমি দেখবা রাস্তায় যদি গর্ত থাকে বা স্পিড ব্রেকার থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে তুমি স্পিড মেজার করবা। তাহলে ওগুলা কি তোমাকে স্লো করে দেয় না? গর্ত বা স্পিড ব্রেকার, তো যেগুলো তোমাকে স্লো করে দিবে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তুমি রাস্তায় চলবা। ব্যাপারটা হচ্ছে এরকম, যে একটা বিক্রিয়া চলার উপর ডিপেন্ড করে কি, যে তাকে স্লো করে দেয় সে। তাহলে স্লো স্টেপের উপর বিক্রিয়াটা অলওয়েজ ডিপেন্ড করে। তাহলে ওটা হচ্ছে ডিপেন্ড আসলে ক্রম, আর যারা যারা পার্টিসিপেট করে তারা হচ্ছে আণবিকত্ব। ঠিক আছে, নর্মাল কনসেপ্ট। এবার চলো SN1 বিক্রিয়া পড়ি। SN1 জিনিসটা কি বোঝাচ্ছি একটু পরে। আগে একটা বিক্রিয়া লিখি, কার্বন, আচ্ছা এদিকে না লিখি, একটু উপরে লিখি আগে। আমার কাছে আছে ধরো 3টা আর, আর 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 এখানে আছে ধরো কি দেওয়া যায়, ধরো এক্স আছে প্লাস KOH আছে, অ্যাকুয়াস প্রতিস্থাপন বিক্রিয়া হবে। হ্যাঁ, এটা নর্মাল বিক্রিয়া কি প্লাস মাইনাস এক্সচেঞ্জ হবে, তাই না? নর্মাল বিক্রিয়া যদি আমরা করতাম তখন এরকম করতাম, OH প্লাস KX। কিন্তু এই বিক্রিয়াটা আসলে এত নর্মালি হয় না। এই বিক্রিয়াটা তাহলে কিভাবে হয় সেটা একটু দেখি।
ফার্স্টে স্টেপ 1 মেকানিজম দেখাচ্ছি আর কি তোমাদেরকে কিভাবে হয় স্টেপ বাই স্টেপ। স্টেপ 1 খেয়াল করো, এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি মানে কি, তিনটার মধ্যে স্টেরিক বাধা কি সবচেয়ে বেশি না? স্টেরিক বাধা সবচেয়ে বেশি। তার চেয়েও বড় কথা, খেয়াল করো এইটা তো নেগেটিভ, তাহলে এটা তো পজিটিভ। এটা একটা কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল। যে স্থিতিশীল ওকে ভাঙা ইজি না টাফ? অবশ্যই টাফ। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে মানে এই কার্বনটা আছে এটা একটা কার্বোক্যাটায়ন কিন্তু, হ্যাঁ, এটাকে ভাঙা কিন্তু সো মাচ টাফ। এই তিনটাই আর আছে, তাহলে এটা আমরা কি করব, এটাকে ফার্স্টে হিট দিয়ে খুব স্লোলি, যেহেতু আমরা কি বললাম একটা রাসায়নিক বিক্রিয়া স্লো প্রসেসের উপর ডিপেন্ড করে, খুব স্লোলি তোমার ভাঙবে। এটা কেন ভাঙবে? কারণ এই যে এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, ওর সমস্ত ইলেকট্রন ওদের মধ্যে একটা স্ট্রং বন্ড তৈরি করছে। কিভাবে বলি, এখান থেকে ইলেকট্রন গুলো এই পাশে যাচ্ছে, এখান থেকেও এই পাশে যাচ্ছে, এই থেকেও এই পাশে যাচ্ছে। তাহলে কি হয়েছে, ওদের মধ্যে একটা খুবই স্ট্রং একটা বন্ড ফর্ম করছে। স্ট্রং বন্ডকে ভাঙতে হবে। তো যখন ভেঙে ফেলবো তখন কি হবে বলতো, তখন এই জিনিসটা কিন্তু হয়ে যাবে একটা কার্বোক্যাটায়ন এবং এই জিনিসটা হবে একটা কার্বোয়ানায়ন। এখন একটা জিনিস কি আয়নিত অবস্থা বেশিক্ষণ থাকতে পারে নাকি বিক্রিয়া করে ফেলবে? বিক্রিয়া করে ফেলবে। তাহলে স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে এই কার্বোক্যাটায়ন আর এই কার্বোয়ানায়নের সাথে যুক্ত হবে ওই KOH, K প্লাস OH মাইনাস, কিন্তু সবই তো আয়নিত অবস্থায় আছে। তাহলে এটা খুব ফাস্ট রিঅ্যাক্ট করবে, খুব ফাস্ট রিঅ্যাক্ট করবে। খুব ফাস্ট রিঅ্যাক্ট করলে কি হবে, এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, এই মাইনাস যাবে এই প্লাসের কাছে, তাহলে হবে কি KX প্লাস CR আর আর OH এরকম। তো ভাইয়া যেটা বললাম, বিক্রিয়া 2 ধাপে ঘটছে সমস্যা নাই, কিন্তু কোন ধাপের উপর বিক্রিয়াটা ডিপেন্ড করে? এই ধাপের উপর, স্লো ধাপের উপর। স্লো ধাপে আবার কয়জনের উপর ডিপেন্ড করে? একজনের উপর। যেভাবে চিন্তা করো, এই বিক্রিয়াটা একটা অণুর উপর যেহেতু ডিপেন্ড করতেছে, এজন্য এটাকে আমরা বলি SN1। এখন SN টা কেন বলি, দেখো এখানে প্রতিস্থাপন হয়েছে কি, এই দুইজনের মধ্যে প্রতিস্থাপন হয়েছে না? এটা তো মেইন যৌগ, এই দুইজন প্রতিস্থাপন হয়েছে। এই দুইজন কি নেগেটিভ না? নেগেটিভ কারা? যারা পজিটিভকে আকর্ষণ করে বা নিউক্লিওফাইল। তাহলে এখানে কি হয়েছে, নিউক্লিওফাইলদের সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন হয়েছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এবং এই সাবস্টিটিউশন বিক্রিয়াটা একটা ধাপের উপরই ডিপেন্ড করে বা একটা অণুর উপরই ডিপেন্ড করে, কারণ ও যদি না ভাঙতো এই বিক্রিয়া হইতো না। সো এই জন্য এটাকে বলা হয় SN1। ওই 1 দিয়ে বোঝায় আর কি, তার ক্রোমটা হচ্ছে 1। ঠিক আছে, ক্রোমটা হচ্ছে 1। সো এইটা হচ্ছে আমার থিওরি, মানে আমাদের থিওরি। তাহলে এখন আমরা যদি এখানে আসি, তাহলে SN1 বিক্রিয়াটা আসলে কাদের জন্য প্রযোজ্য? ওই যে যারা ভারী তাদের জন্য বা যারা বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন তাদের জন্য প্রযোজ্য। তাহলে SN1 বিক্রিয়ার ক্রম যদি আমরা লিখি, ক্রম যদি লিখি তাহলে কি হবে, যেগুলো কার্বোক্যাটায়ন স্থিতিশীল তাদের জন্য, তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন CH3 প্লাস এরকম। তো এটাকে CH3 প্লাস না লিখে CH3 এক্সট্রা লিখি, বেটার। CH3X এটার জন্য প্রযোজ্য। এটা হচ্ছে SN1 এর ক্রম। ঠিক আছে, এই তাহলে কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা যত বেশি তাহলে ভাঙতে তত কষ্ট। তাহলে ওই একজনের উপরে বিক্রিয়াটা ডিপেন্ড করবে, এই জন্য এটা SN1। SN কেন বলা হয়, কারণ এখানে দুইটা নিউক্লিওফাইলের মধ্যে প্রতিস্থাপন হবে। নিউক্লিওফাইল কি নেগেটিভ, নেগেটিভদের মধ্যে প্রতিস্থাপন হবে, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর 1 মানে একজনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি থিওরি। তাহলে এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে আসো। দেখো এখানে হচ্ছে কি, এখানে ওই যে এক্সটা ছিল, এই যে এই এক্সটা ছিল, প্রথমে এই এক্সটাকে মুক্ত করতে হয়েছে। এই এক্সটাকে মুক্ত, এটা ধরো, এই দেখো এটা ধরো হচ্ছে এক্স, এটা ধরো OH, দুইটাই তো কি নেগেটিভ। নেগেটিভ মানে পজিটিভকে আকর্ষণ করবে, মানে নিউক্লিওফাইল। এখন এই নিউক্লিওফাইলকে সরতে হয়েছে, তারপরে এই নিউক্লিওফাইল এসে ঢুকছে। সিরিয়ালটা দেখছো, ও সরছে, ও ঢুকছে। তার মানে ও যদি না সরতো ও ঢুকতে পারতো না। তাহলে রিঅ্যাকশনটা ওর সরার উপরই ডিপেন্ড করতেছে। তাহলে একজনের সরার উপর যেহেতু রিঅ্যাকশনটা ডিপেন্ড করতেছে, এটাকে আমরা বলতেছি SN1। তাহলে এটা কাদের জন্য? যাদের হচ্ছে স্থিতিশীলতা, যেসব কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা বেশি তাদের জন্য। তার মানে 3, 2, 1 ডিগ্রি, দেন CH3X। এই বললাম, আরেকবার রিভিউ দিয়ে দিলাম। সুন্দর কিন্তু অ্যানিমেশনটা, হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার একটু সামনে আগে দেখো, এটা প্রশ্ন আসছে, এটা GST তে আসছে, এটা GST 22-23 আসছে। এবার
ঠিক আছে, এটা জিএসটি 22-23 আসছে। তো দেখো কি লিখছে, বিক্রিয়াটি কোন কৌশলে গঠিত হয়েছে। দেখো এখানে এইচ ওইচ ছিল, ওইচটা এখানে ঢুকে গেছে, দেখছো ওইচটা ঢুকে গেছে, মানে নিউক্লিওফিলিক, দুইটাই তো নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। হ্যাঁ, এখন এটার ক্রম কেমনে বুঝবা, ওই যে বেশি স্থিতিশীল কোনটা, আমরা তো মাত্র শিখলাম 3 ডিগ্রি SN1 এর জন্য হয়। দেখো তো এখানে এখানে একটা সি হবে আর কি, হ্যাঁ এখানে একটা সি হবে, এখানে একটা সি হবে। দেখো প্রিন্টিং মিস্টেক হয় মাঝে মাঝে। তাহলে এই সি এর সাথে কয়টা CH3 আছে, একটা, দুইটা, তিনটা, তারপর সিএল, মানে এটা কয় ডিগ্রি, 3 ডিগ্রি, একটা তো হাইড্রোজেন নাই। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি, এটা কি হবে SN1। ঠিক আছে, এটা হবে SN1, আমার অ্যান্সার হচ্ছে SN1। ওকে, তাহলে SN1 বিক্রিয়া হচ্ছে এরকম। এবার দেখো অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি, সক্রিয়তার ক্রম কি মাত্রই বললাম আমরা, 3 2 1, তাই তো 3 ডিগ্রি। তাহলে আগে হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাই তো। তাহলে চলো একটু হিসাব করি, 3 ডিগ্রিটা কোথায়, 3 ডিগ্রি এদিকে আছে, দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে দুইটা, তাহলে 2 ডিগ্রি, এটা হচ্ছে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে এটা 1 ডিগ্রি, তাহলে এটাই ঠিক আছে এ। হ্যাঁ, এটা খেয়াল করে, এটা 3, এটা 1, এটা 2 হবে না, তাহলে প্রথমটাই হবে। তাহলে 3 2 1, এটা হচ্ছে কিসের জন্য, SN মানে সক্রিয়তা ক্রমের জন্য। তারপর দেখো ও জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার শ্রেণী। আচ্ছা দেখো ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় বলছে, মানে প্রতিস্থাপন। তো আলটিমেটলি কি হবে, এখানেও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, 3 ডিগ্রির কথা বলছে, তার মানে এটা কি হবে SN1, এটা হবে SN1। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা সঠিক ক্রম, দেখছো কতবার প্রশ্নগুলো আসে, 3 ডিগ্রি সেম, 3 2 1, তাহলে দেখো 3 তো এখানে নাই, এই যে এখানে আছে, 3 2 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা পরেরটা বলবো, SN2 বিক্রিয়া। আচ্ছা SN1টা আশা করি আমরা ইতিমধ্যে বুঝে গেছি, তাহলে SN2টা জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি, আগে বিক্রিয়াটা লিখি। এখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ কি, এই এইচটা ঘুরে এই পাশে চলে গেছে, 180 ডিগ্রি শিফট করছে, আরো কিছু খাই নিয়েছে, তার মানে এখানে কোনো ঘটনা আছে একটা। তো চলো ঘটনাটা দেখি। ঘটনা হচ্ছে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কিন্তু 1 ডিগ্রি, মানে অতটাও শক্তিশালী না, এটা কিন্তু সক্রিয়, মানে স্থিতিশীল কোনো কার্বোক্যাটায়ন না, এটা শক্তিশালী, মানে বিক্রিয়া করে ফেলবে দ্রুত। তাহলে দ্রুত বিক্রিয়া করলে ও কি করে, ও আর একা ওকে ভাঙার দরকার পড়ে না, ওরা একসাথে বিক্রিয়া করলেই হয়ে যায়। দেখো এই বিক্রিয়া শুধু একটা ধাপেই হয়, স্টেপ 1 অনলি ধাপ। হ্যাঁ, এটাতে কি হয় তোমাদের দেখাই, এখানে যে ওএইচটা থাকে, এই ওএইচটা কি করে, ডিরেক্টলি এখান থেকে অ্যাটাক করতে পারে না, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, বিকর্ষণ করে। এজন্য ওর যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয়, এজন্য সবচেয়ে উল্টা দিক থেকে এসে অ্যাটাক করে। আবারও বলি, এই ওএইচটা এখানে ডিরেক্টলি অ্যাটাক করতে পারে না, কারণ কি বিকর্ষণ হয় সবচেয়ে বেশি। এজন্য এই ওএইচটা কি করে, ঘুরে গিয়ে এমন ভাবে দিক থেকে অ্যাটাক করে যাতে অ্যাটাক মানে বিকর্ষণ হয় সবচেয়ে কম, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তখন কি হয় দেখো, ওএইচটা অ্যাটাক করতেছে কার্বনের উপর, আর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন একটু সরে গেছে, এখানে আর প্লাস কে প্লাস, এই অবস্থাকে আমরা বলতেছি, মানে এই লাইনের পরে আর কি, আমি দাঁড়াও ডাবল, হ্যাঁ এই যে এই লাইনের পরে এটা লাইন আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি অন্তর্বর্তী জটিল অবস্থা, অন্তর্বর্তী জটিল অবস্থা। তো এটার পরে হয় কি ভাইয়া, খেয়াল করো সবাই একটু মনোযোগ দিই। হ্যাঁ, এই ওয়েজটার ঘনমাত্রা যত বেশি হবে বা পাওয়ার যত বেশি ফোর্স করতে পারবে, সে তত দ্রুত ঢুকতে পারবে। ঠিক তেমনি এই এক্সটা যত জলদি সরবে, তত জলদি তো সে ঢুকতে পারবে, মানে কি দুইজনের উপরেই ডিপেন্ড করতেছে না, মানে ওর ঘনমাত্রা যত কম হবে সে তত তাড়াতাড়ি বের হয়ে যাবে, বা ওর পাওয়ার যত কম হবে তত তাড়াতাড়ি ও বের হবে, আর ওর পাওয়ার যত বেশি হবে ও তত তাড়াতাড়ি ঢুকবে, মানে দুইজনের পাওয়ারের ব্যালেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে বিক্রিয়াটা হওয়ার। তার মানে ও আসতেছে কার থেকে, এই যৌগ থেকে, এই আসতেছে কার থেকে, এই যৌগ থেকে, তাহলে দুইটা অণুর উপরে বিক্রিয়া ডিপেন্ড করে। এজন্য এই নিউক্লিওফাইলদের যে সাবস্টিটিউশন, এটা দুইজনের উপরে ডিপেন্ড করে, এটা এজন্য SN2, এই জন্য এটা SN2, দুইজনের উপরে ডিপেন্ড করে। তারপর কি হয় দেখো, প্লাস KX,
এটা এটার সাথে বিক্রিয়া করে ফেলে। এখন একটা থিম আছে, থিমটা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছেটা কি আসলে, এখানে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা জিনিস, কি বললাম, এই OH-টা আর H-টা দুইজনের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে, এজন্য এটা SN2। আর লক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু ও উল্টা দিক থেকে অ্যাটাক করছিল, এজন্য দেখো এই যৌগের যে ওরিয়েন্টেশনটা, হাইড্রোজেন গুলার ওরিয়েন্টেশন দেখো ঘুরে যায়, যে কোনো যৌগের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আর কি ঘুরে যাবে। কত ডিগ্রি ঘুরে যায়? 180 ডিগ্রি শিফট করে। হ্যাঁ, এটাকে উল্টা ছাতা বিক্রিয়া বলা হয়। উল্টা ছাতা বিক্রিয়া বলা হয়। উল্টা ছাতা কেমন? যেমন নর্মালি ছাতা তো হয় এই যে এরকম, আমি খুবই বাজে আঁকি, ছাতা হোক আর যা কিছুই হোক। তো উল্টা ছাতা করলে কেমন হয়? ধরো এটা এরকমই থাকে, এই জিনিসটা ঘুরে যায়, তাই না? উল্টা ছাতা শিফট করছে, তাই না? 180 ডিগ্রি শিফট। তো উল্টা ছাতা বিক্রিয়া হয়েছে আর কি, আগে যেমন ছিল যে শিফটটা ঘুরে গেছে। আর দুইজনের উপরে ডিপেন্ড করতেছে যেহেতু, এর জন্য এটাকে বলা হয় SN2। তার মানে এটা কাদের জন্য প্রযোজ্য? যারা হচ্ছে সক্রিয়, দ্রুত বিক্রিয়া করে, যাদেরকে আলাদা করে বিক্রিয়া করা লাগে না, এইসব কার্বোক্যাটায়ন আর কি। তাহলে এদের সক্রিয়তার ক্রম কি? SN2 ক্রম, সক্রিয়তার ক্রম হচ্ছে CH3X, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, শেষ। এটা হচ্ছে SN2 এর ক্রমের ব্যাপারটা। তো চলো আমরা এটা একটু হিসাব করি। SN2 বিক্রিয়াটা দেখাচ্ছি আবার নরমাল। এটা কিন্তু ছিল তোমার X, এটা OH। এখানে কি হচ্ছে, দুইজনেরই পাওয়ার মোটামুটি সেম লেভেলে, তো এজন্য দুইজন দুইজনে অ্যাটাক করছে। দেখো ও ওরে সরাই দিছে আর ও ঢুকে যাইতেছে, মানে দুইজনের উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু ও যদি রেজিস্ট করতো না, আমি সরবো না, আর ও যদি ঠেলা দিত, তখন কি হতো? দুইজনের উপরেই তাহলে বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে, তাই না? এজন্য এটা SN2। দুইজনের উপরে যেহেতু ডিপেন্ড করতেছে, এই জন্য SN2। মানে ও যদি না সরতো, তাহলে কিন্তু দেখো, ওর যদি অনেক শক্তি থাকতো, ধরো ও আটকে রাখছে না, আমি দিব না, ওরও ধরো অনেক শক্তি না, আমি ঢুকবোই, তাহলে বিক্রিয়াটা আরো সময় নিত আর কি। ব্যাপারটা বুঝছো? দুইজনের উপর ডিপেন্ড করে এই হলো অবস্থা। এটা হচ্ছে SN2। আচ্ছা, এটা তাহলে কাদের জন্য হয়? যাদের কার্বোক্যাটায়ন বেশি সক্রিয়। সো CH3X 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো চলো কোয়েশ্চেন দেখি। জিএসটি তে আসছিল, ডিউ তে আসছিল, দেখো JO তে আসছিল। নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? সর্বাপেক্ষা সক্রিয় হবে। আচ্ছা দেখো, এখানে দুইটা হাইড্রোজেন আছে, মানে সরি, দুইটা হাইড্রোজেন আছে, মানে এটা 1 ডিগ্রি। এখানে দেখো কার্বনের কোনো হাইড্রোজেন নাই, এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি। এখানে কার্বনের একটা হাইড্রোজেন, মানে এটা 2 ডিগ্রি। এখানে কার্বন একটা হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হবে 1 ডিগ্রি, যেটা সেটা, মানে যত কম ডিগ্রি তত বেশি সক্রিয় SN2 এর ক্ষেত্রে। আর SN2 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড সময় সক্রিয়তার ক্রম হচ্ছে, কোনো ডিগ্রি নাই ওইটা আগে, দেন 1 2 3, তাহলে এ হবে आंसर। ডিগ্রি নাই 1, এটা 1 ডিগ্রি, একটা হাইড্রোজেন নাই, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের সিরিয়াল। আচ্ছা তারপর যাই, নিম্নের বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো। চলো সম্পূর্ণ করি, এটা তো পারার কথা আমাদের। কি বলছে? CH3 CH2 CH2 Cl, একটু ভেঙেই লিখি বেটার। CH2 CH2 Cl বলছে এটাকে অ্যালকোহলীয় দিতে ফার্স্টে, KOH, অ্যালকোহলীয়। অ্যালকোহলীয় দিলে কি হয় ভাই? আমরা জানি অপসারণ হয়। কেমন অপসারণ? ও ক্ষার হিসেবে কাজ করে, প্লাস মাইনাস। এই প্লাস কি করবে? এই ক্লোরিনকে নিয়ে যাবে এই কার্বন থেকে, যেহেতু অলরেডি একটা ইলেকট্রন, মানে একটা মৌল চলে গেছে, ওর চার্জ ঘনত্ব বেড়ে গেছে, ওর থেকে আর নেওয়া যাবে না, তখন এই OH-টা কি করবে? পাশের কার্বন থেকে একটা H কে নিবে। তাহলে দুইজনে যদি চলে যায়, তখন কি হবে? দেখো KCl প্লাস HOH, মানে পানি, প্লাস এই মাঝখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাই না? ওর একটা হাত, ওর একটা হাত, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এভাবে তৈরি হইলো। হ্যাঁ, অ্যালকিন। এটা হলো অ্যালকোহলীয় হইলে। এখন যদি অ্যাকুয়াস হয়, তখন কি হবে? শুধু প্রতিস্থাপন হবে। চলো দেখি, CH3 CH2 CH2 Cl প্লাস KOH। এটা যদি অ্যাকুয়াস হয়, অ্যাকুয়াস হলে কি হয় ভাই? আমরা জানি প্রতিস্থাপন, প্রতিস্থাপন হয়। তো প্রতিস্থাপন হলে কি হবে? সুন্দর বিক্রিয়া, এই OH-টা আর Cl-টা প্রতিস্থাপন হবে নরমালি। হ্যাঁ, তাহলে কি হবে? CH3 CH2 CH2 OH প্লাস KCl। কোশ্চেন হচ্ছে এটা কি টাইপের প্রতিস্থাপন? দেখো এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি না? 1 ডিগ্রি হলে কি টাইপের প্রতিস্থাপন হয়? এটাকে বললাম SN2। SN2
টু। চাইলে SN2 বিক্রিয়াটা লেখাই দিতে পারো যদি সময় থাকে, কোনো সমস্যা নেই, SN2 মেকানিজম দিয়ে দিলেই হবে। সিম্পল, প্লেন এন্ড সিম্পল বিক্রিয়া। আশা করি দুইটাই আমরা বুঝতে পারছি। তারপর দেখো এবার ডিউতে এটা আসছে 22 আসছে SN1 এবং SN2 দ্বারা তুমি কি বুঝো? তো SN1 আমরা খুব ভালো মতো বুঝি, অলরেডি পড়ছি যে এই বিক্রিয়ার স্টেপ কয়টা হয়? স্টেপ হয় দুটি। এই বিক্রিয়ার হচ্ছে ক্রম কি? সক্রিয়তার ক্রম এটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন CH3X এরকম হয় এই দুইটার ক্ষেত্রে। শেষ। আবার বিক্রিয়া করে দেখাই দিবে একটা এক্সাম্পল, মাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিতে হবে, ঠিক আছে? এবার হলো SN2 হলো স্টেপ একটাই, স্টেপ একটি। তারপর এটার ক্রমটা কি হয়? উল্টা, তাই না? CH3X 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে শক্তিশালী কার্বোকেটন যারা মানে সক্রিয় তাদের জন্য। আর এটার একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই দিব। এবং SN এবং SN2 এই দুইটা কথাও আমাদের আসলে লিখতে হবে যে SN মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী, এটা হলো N দিয়ে বোঝায়, আর S দিয়ে বোঝায় হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, এভাবে বুঝাবো। এক দিয়ে বোঝায় এক আণবিক লেখা, বাট এটা এক ক্রম হবে আর কি। 2 দিয়ে বোঝায় 2 আণবিক বা দ্বি আণবিক আর কি, ঠিক আছে? এরকম আর কি, বা ক্রমই হবে ব্যাপারটা। তাহলে এক আণবিক প্রতিস্থাপন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এইভাবে জিনিসটাকে আমরা লিখে দিব, ঠিক আছে? এটা ডিউতে দেখো রিসেন্টলি আসছিল। তো হোপফুলি আমরা SN1 SN2 জিনিসটা কি, জিনিসটা ক্রম কি, এক্সাম্পল কি, কিভাবে করে না করে, মানে অ্যানিমেশন সহ আশা করি আমরা বুঝে গেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমাদের আজকের মতো লেকচার শেষ। তো আমরা যে জিনিসটা খেয়াল করলাম, অবশ্যই 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 গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি একটু এখানে একটা এক্সট্রা লিখবো। SN1 SN2 এটা ভালো মতো আমরা একটু স্টাডি করবো। এখান থেকে দেখছো তো জিএসটি বলো, ডিউ বলো, ভালো মতো কিন্তু কোয়েশ্চেন আসছে, এবং খুব রিপিট করে। তারপর ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, দেখছো এগুলো সব জায়গায় আসে এবং সব দেখছো অনেকগুলোর সাথে রিলেটেড। এগুলো একটু ভালো মতো পড়বো, বাস এইগুলো যদি একটু ভালো মতো আমরা পড়তে পারি বা বুঝতে পারি, তাহলে দেখছো আমাদের কতগুলো কোয়েশ্চেন কমন পড়ছে এবং কতবার করে রিপিট করে কমন পড়ছে। তো এই তো, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ সামনে আরো লেকচার নিয়ে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।